Good evening, my all beloved student and future WBCS officers. Welcome back on this learning platform, Civil Service 24/7. এবং আমি তোমাদের সৌমেন স্যার এই চ্যানেলে কন্টিনিউ করছি 2023 সালের WBCS পরীক্ষাকে সামনে রেখে কমপ্লিট ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন সিরিজ। তোমরা জানো এর আগে এই চ্যানেলে আমি অলরেডি ইন্ডিয়ান পলিটির অনেকগুলো ক্লাস নিয়েছি। যে সমস্ত ছাত্রছাত্রী নতুন রয়েছে তাদেরকে বলবো প্রিভিয়াস ক্লাসটা দেখে নিতে, এবং যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করে রেখো। ইন ফিউচার আমি যে সমস্ত ক্লাসগুলো নেব ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান গভর্নেন্স, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা আদার সাবজেক্ট রিলেটেড, সেই সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। বোঝা গেল? তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, টুডেস টপিক, সেটা হলো আর্টিকেল 14 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বাট বিফোর আই ডিসকাস দিস টপিক, আমি তোমাদের সঙ্গে একটা জিনিস আলোচনা করতে চাই যে আর্টিকেল 14 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি তোমরা দেখো, তাহলে আর্টিকেল 14 তোমরা কোথায় দেখতে পাবে? দেখতে পাবে পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো পার্ট 3 বলতে বোঝায় ভারতীয় সংবিধানের যে তৃতীয় ভাগ রয়েছে, সেই তৃতীয় ভাগে যে মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারের মধ্যে তোমরা দেখতে পাবে ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 14। তোমাদের বলে রাখি, এর আগে আমি ফান্ডামেন্টাল রাইটস এই চ্যানেলে অলরেডি অ্যাবাউট 6 to 7 আওয়ার্স তোমাদের পড়িয়ে রেখেছি। তো যে সমস্ত ছাত্রছাত্রী ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে বেসিক কনসেপচুয়াল ক্লিয়ারিটি নেই, তাদেরকে বলবো আফটার ফিনিশ দিস ক্লাস তোমরা ক্লাসটা শেষ করার পর প্রিভিয়াস ক্লাসটা অবশ্যই দেখে নিও। বোঝা গেল? তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্টিকেল 14, এবং আর্টিকেল 14 আলোচনা করতে গিয়ে আমরা দেখছি এটা কোথায় দেওয়া রয়েছে। এটা দেওয়া রয়েছে ভারতীয় সংবিধানের পার্ট 3-তে। এখন যখন আমরা পার্ট 3 বা তৃতীয় ভাগের কথা বলছি ভারতীয় সংবিধানে, তখন আমরা ডিল করছি কিসের সঙ্গে? ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের সঙ্গে। তো মৌলিক অধিকার কাকে বলে তোমাদের আজকে এক কথায় বলে রাখি, সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার বলতে বোঝায় এমন কতগুলো বেসিক রাইটস, যে বেসিক রাইটস ছাড়া মানুষের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়, যে মৌলিক অধিকারগুলো ছাড়া হিউম্যান এক্সিস্টেন্স সম্ভব নয়, মানুষের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। বোঝা গেল? তো সেই সমস্ত রাইটস গুলোকে আমরা কি বলি? ফান্ডামেন্টাল রাইটস। এখন ফান্ডামেন্টাল রাইটস যেহেতু কনস্টিটিউশনে লেখা রয়েছে, এবং কনস্টিটিউশন হলো ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড, তাই তো? তাহলে ফান্ডামেন্টাল রাইটস কাকে বলে? যে ফান্ডামেন্টাল রাইটস আর গ্যারেন্টেড রাইটস কোথায় দেওয়া রয়েছে? কনস্টিটিউশনে দেওয়া রয়েছে। কে গ্যারেন্টার করে? সুপ্রিম কোর্ট। আমাদের যে জুডিশিয়ারি রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ হাইকোর্ট, সেই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কি করে? সরি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে কি করে? এনফোর্স করে। বোঝা গেল? তাহলে ফান্ডামেন্টাল রাইটস বলতে আমরা কতগুলো জিনিস মনে রাখবো, যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার হলো সেই সমস্ত অধিকার যেগুলো আমাদের যে বেসিক হিউম্যান এক্সিস্টেন্স, সেই বেসিক হিউম্যান এক্সিস্টেন্সের সঙ্গে ডিল করে। 2 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস কোথায় লেখা রয়েছে? কনস্টিটিউশনে লেখা রয়েছে, সংবিধানে লেখা রয়েছে। তো কনস্টিটিউশন যেহেতু মৌলিক আইন আমাদের দেশের, ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড, সেহেতু আমরা বলতে পারি যে ফান্ডামেন্টাল রাইটস আর গ্যারেন্টেড রাইটস। কে গ্যারেন্টার করে? গ্যারেন্টার করে জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। তোমরা জানো আমি তোমাদের রিট পিটিশন অলরেডি পড়িয়ে রেখেছি আর্টিকেল 32, এবং হাইকোর্টে তোমরা অ্যাপিল করতে পারো 226। তো যারা প্রিভিয়াস ক্লাসটা দেখোনি তারা রিট পিটিশনের ক্লাসটা দেখে নাও, তোমাদের এই জুডিশিয়ারি কিভাবে আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে রক্ষা করে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আজকে আমরা টপিকে চলে আসি, সেটা হলো আর্টিকেল 14। তো ফান্ডামেন্টাল রাইটস যখন আমরা দেখব, তখন আমরা দেখব যে আর্টিকেল 12 টু আর্টিকেল 35 দেওয়া রয়েছে। আর্টিকেল 12-এ দেওয়া রয়েছে স্টেটেড ডেফিনিশন, আর্টিকেল 13-এ দেওয়া রয়েছে নেগেটিভ ডেফিনিশন অফ ল, অর্থাৎ কাকে আমরা আইন বলবো না। বোঝা গেল? আমি ইন ডিটেল আর্টিকেল 12, আর্টিকেল 13 তোমাদের সেপারেটলি পড়িয়ে রেখেছি, প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও। আজকে আমি পড়াচ্ছি আর্টিকেল 14। তো আর্টিকেল 14 এর কথা যখন আমরা বলছি, তখন আমাদের দেখতে হচ্ছে আর্টিকেল 14 ডিল করছে দুটো কম্পোনেন্টের সঙ্গে। কি কি দুটো কম্পোনেন্ট? একটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল, আর একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল। তো ইকুয়াল প্রোটেকশন অফ ল এবং ইকুয়ালিটি বিফোর ল বোঝার আগে তোমরা জেনে রাখো, আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য টাচস্টোন অফ দ্য রাইট টু ইকুয়ালিটি ইন আওয়ার সোসাইটি। টাচস্টোন মানে তোমরা যখন সোনার দোকানে যাবে, দেখবে কোষ্টি পাথর দিয়ে সোনা যাচাই করা হয়। তো ভারতীয় সংবিধানে যেখানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, আমি ডিপিএসপি তোমাদের ইন ডিটেল পড়িয়ে রেখেছি, দেখে নিও।
তো সেই ডিপিএসপি তে কি বলা রয়েছে এবং প্রিয়াম্বেলে এবং গোটা ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি তোমরা খেয়াল করো, সেখানে তোমরা দেখতে পাবে যে সবসময় আমাদের ইকুয়াল জাস্টিসের কথা বলা হয়েছে, সমাজে ইকুয়ালিটির কথা বলা হয়েছে। তো সেই ইকুয়ালিটি যে আমাদের ভারতবর্ষে রয়েছে, সেটা আমরা কিসের সাহায্যে পরখ করব? আমরা পরখ করব আর্টিকেল 14। আর্টিকেল 14 বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল। বোঝা গেল? তো আমরা যদি দেখি ইকুয়ালিটি বিফোর ল বলতে বোঝায় দ্য প্রিন্সিপাল দ্যাট অল পিপল মাস্ট বি ইকুয়ালি প্রোটেক্টেড বাই দ্য ল। অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষ, ধনী দরিদ্র নির্বিশেষে, স্ত্রী পুরুষ নির্বিশেষে, বোঝা গেল, সকল শ্রেণীর মানুষ কিন্তু আইনের চোখে সমান। তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে, জাস্ট এ সেকেন্ড, ইকুয়ালিটি বিফোর ল এর কনসেপ্ট যদি তোমরা দেখো, সেক্ষেত্রে তোমরা দেখবে ইকুয়ালিটি বিফোর ল হলো ব্রিটিশ ল কনসেপ্ট। বোঝা গেল? অর্থাৎ ব্রিটেন থেকে অ্যাডপ্ট করা হয়েছে। তো ব্রিটিশ ল কনসেপ্ট যখন আমি বলছি ইকুয়ালিটি বিফোর ল এর ক্ষেত্রে, তোমরা ভারতের ক্ষেত্রে দেখবে যে কোর্টে যিনি ল লেডি থাকেন তার চোখে কি দেওয়া থাকে? একটা কিছু দিয়ে বাঁধা থাকে এবং কালো কাপড় দিয়ে, এবং তার সামনে যে দাড়িপাল্লা থাকে সেটা সমান। অতএব এটার দ্বারা বোঝানো হয় যে ভারতবর্ষের যে জুডিশিয়ারি সিস্টেম, যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন ফলো করে ইকুয়ালিটি বিফোর লকে। কিভাবে ইকুয়ালিটি বিফোর ল ফলো করে? সেটা হচ্ছে ধনী দরিদ্র নির্বিশেষে কেউ যদি কোনো অপরাধ করে, সেক্ষেত্রে আইন ইকুয়ালি ট্রিট করবে তাকে। বোঝা গেল? এখানে কোনো কাস্ট যে বৈষম্য, ডিসক্রিমিনেশন করা হবে না, কোনো লিঙ্গ বৈষম্য করা হবে না। বোঝা গেল? অর্থাৎ উইদাউট কাস্ট, সেক্স, জেন্ডার এবং সোশ্যাল স্ট্যাটাস ডিসক্রিমিনেশন না করে এক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের সংবিধান ইকুয়ালিটি বিফোর ল কনসেপ্টকে অ্যাডপ্ট করেছে। তাহলে এটা ব্রিটিশ ল কনসেপ্ট, রুল অফ ল এর কনসেপ্ট। বোঝা গেল? আরেকটা আমরা দেখবো ইকুয়াল প্রোটেকশন অফ ল। তো যখন আমরা ইকুয়াল প্রোটেকশন অফ ল এর কথা বলবো, তখন দেখবো ল প্রোভাইডস ইকুয়াল অপরচুনিটিস টু অল দোজ হু আর ইন সিমিলার সার্কামস্টান্সেস অর সিচুয়েশন। ভালো করে বোঝার চেষ্টা করো। ইকুয়ালিটি বিফোর ল আমি বললাম ব্রিটিশ ল কনসেপ্ট, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা হলো ইউএসএ থেকে অ্যাডপ্ট করা হয়েছে। তো ব্রিটেনে রয়েছে ইকুয়ালিটি বিফোর ল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। তো ভারতের ফাউন্ডিং ফাদার্স যারা ছিলেন, তাদের মূল লক্ষ্য কি ছিল? তারা যখন কনস্টিটিউশন রচনা করেন কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে, তো একদিনে তো কনস্টিটিউশন রচনা করা হয়নি। সেখানে কি হয়েছে? বিভিন্ন ডিবেট ডিসকাশন হয়েছে, যেটা ডেমোক্রেসির মূল পিলার, ডিবেট অ্যান্ড ডিসকাশন। তো বিভিন্ন ডিবেটস এবং ডিসকাশনের পর তারা কিন্তু ব্রিটিশ থেকে ইকুয়ালিটি বিফোর লকেও অ্যাডপ্ট করেছে, আবার ইউএসএ থেকে ইকুয়াল প্রোটেকশন অফ লকেও অ্যাডপ্ট করেছে। কেন করেছে? এটা করার একটা কারণ হচ্ছে তাদের মূল লক্ষ্য ছিল যে ভারতবর্ষের সর্বস্তরে কি প্রতিষ্ঠা করা? ইকুয়ালিটিকে এনশিওর করা। তো ভারতবর্ষের সর্বস্তরে যদি ইকুয়ালিটিকে এনশিওর করতে হয়, তাহলে ইকুয়ালিটি বিফোর ল এর ডক্ট্রাইনকে যেমন ফলো করতে হবে আমাদের, তেমনই ফলো করতে হবে ইকুয়াল প্রোটেকশন অফ লকে। কিভাবে? বোঝার চেষ্টা করো। ইকুয়াল প্রোটেকশন অফ ল এর কথা হচ্ছে যে লাইক শুড বি ট্রিটেড অ্যালাইক, আনলাইক শুড বি নট ট্রিটেড অ্যালাইক। মানে ধরো কোনো একটা 10 বছরের বা 12 বছরের শিশু, সে যদি কোনো ক্রাইম করে, অফেন্স করে, তাহলে সে অ্যাডাল্ট নয়। অতএব সে যে ক্রাইম বা অফেন্সটা করেছে সেটা তার উপস্থিত বুদ্ধির জোরে কিন্তু করেনি। এবং একই অফেন্স, একই ক্রাইম, ধরো মার্ডার, কোনো একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি করে, অ্যাডাল্ট পার্সন যদি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে নিজের উপস্থিত বুদ্ধিতে মার্ডারটা করেছে। তাহলে এক্ষেত্রে ভারতের যারা ফাউন্ডিং ফাদার্স ছিলেন, তারা বিশ্বাস করেছেন জুডিশিয়ারির উপর, যে জুডিশিয়ারি কেস টু কেস ভ্যারি করবে যে কোন ক্ষেত্রে ইকুয়ালিটি বিফোর ল অ্যাপ্লাই করা হবে, কোন ক্ষেত্রে ইকুয়াল প্রোটেকশন অফ ল অ্যাপ্লাই করা হবে। কারণ এক্ষেত্রে তুমি দেখো জুভেনাল ল যেগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা কি দেখি যে অপ্রাপ্তবয়স্ক কোনো কিশোর যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে, সেক্ষেত্রে তাকে কিন্তু লাইট ভাবে ট্রিটেড করা হবে না। অর্থাৎ একটা অ্যাডাল্ট পার্সন যে ইন্টেনশন নিয়ে, যে মোটিভ নিয়ে ক্রাইমটা করেছে, সেই একই ক্রাইম একটা অপ্রাপ্তবয়স্ক বা যদি আমরা দেখি জুভেনাল পার্সন, সে কিন্তু করেনি, চাইল্ড করেনি। তাহলে সেক্ষেত্রে বিচারপতি, এক্ষেত্রে বিচারপতির উইজডম, তার ইচ্ছা, জুডিশিয়ারির উইজডম, বিচারপতি বিচার করবে যে সেক্ষেত্রে ইকুয়ালিটি বিফোর লকে অ্যাপ্লাই করা হবে না ইকুয়াল প্রোটেকশন অফ লকে অ্যাপ্লাই করা হবে। ইকুয়াল প্রোটেকশন অফ ল যদি তুমি দেখো, তাহলে এটার মূল উদ্দেশ্য হলো ইকুয়াল অপরচুনিটি দেওয়া এবং সেম লেভেল প্লেইং ফিল্ড, তাই তো? কারণ হচ্ছে একজন ব্যক্তি, ধনী ব্যক্তি,
সে কোনো অফেন্সের জন্য তার যদি 1 কোটি টাকা জরিমানা করা হয় এবং একটি গরিব ব্যক্তি তাকে যদি 1 কোটি টাকা জরিমানা করা হয় সেম অপরাধের ক্ষেত্রে, তাহলে দুজনার সার্কামস্টান্সেস, দুজনার পরিস্থিতি তো এক নয়। তো দুই ব্যক্তির সার্কামস্টান্সেস বা সিচুয়েশন যেহেতু এক নয়, সেহেতু আমাদেরকে এক্ষেত্রে ফলো করতে হবে ইকুয়াল প্রোটেকশন অফ ল। কেন ফলো করতে হবে? কারণ কনস্টিটিউশন রচনা করার সময় তো একটা বিষয়ে ফাউন্ডিং ফাদার্স যারা ছিলেন তারা নিশ্চিত ছিলেন যে ইকুয়ালিটিকে এনশিওর করতে হবে। তো এক্ষেত্রে যদি দেখা যায় যে একজন জুভেনাল বা অপ্রাপ্তবয়স্ক বালক একজন অ্যাডাল্ট ব্যক্তির মতো সাজা পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইকুয়ালিটি কোথায় এনশিওর করা হচ্ছে? করা হচ্ছে না। সেক্ষেত্রে আমি কি বললাম যে ইকুয়াল প্রোটেকশন অফ ল এর মূল বক্তব্যই হচ্ছে ইকুয়াল অপরচুনিটি দেওয়া। কি ক্ষেত্রে? দেখা যে সেই পরিস্থিতিতে সিমিলার সিচুয়েশনের ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি দেওয়া। এবং ইকুয়ালিটি বিফোর ল এর আমি মূল বক্তব্য কি বললাম, যে ল উইদাউট ডিসক্রিমিনেশন। কিসের ভিত্তিতে? সেক্স, কাস্ট, রেস, রিলিজিয়ন, বোঝা গেল, প্লেস অফ বার্থ, তার সোশ্যাল স্ট্যাটাস। অতএব এই সবের ভিত্তিতে জন্ম, ধর্ম, বর্ণ, লিঙ্গ বৈষম্য, তার সামাজিক স্ট্যাটাস কি রকম, তার ভিত্তিতে কিন্তু ল কোনো ডিসক্রিমিনেশন করবে না। এটা হলো ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সকলে সমান, এক কথায় গ্রাউন্ড লেভেল আন্ডারস্ট্যান্ডিং। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এর কথা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল এর ক্ষেত্রে বিচার করা হয় যে পরিস্থিতি, কোন পরিস্থিতিতে ঘটনাটা ঘটেছে, বোঝা গেল? তাহলে তোমাদের আশা করি আর্টিকেল 14 আমি বোঝাতে পারলাম, এবং এইভাবে আমি প্রত্যেকটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস আমি বললাম, আগেই বলেছি 6 to 7 আওয়ার্স তোমাদের অলরেডি পড়িয়ে রেখেছি। যারা দেখোনি প্রিভিয়াস ক্লাসটা দেখে নাও। আর্টিকেল 14 ফলো করার ক্ষেত্রে আমরা দেখলাম, এটা হলো যদি কুইক সামারি আমরা করি তাহলে পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর গ্যারান্টেড রাইটস অ্যান্ড দোজ রাইটস দ্যাট বেসিক নিডস টু ডেভেলপ হিউম্যান এক্সিস্টেন্স, বোঝা গেল? যেটা মানুষের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব রক্ষা করার জন্য যে সমস্ত অধিকারগুলো আমাদের দরকার, তাকে আমরা বলি ফান্ডামেন্টাল রাইটস। আর কনস্টিটিউশন যেহেতু ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড, সেহেতু ফান্ডামেন্টাল রাইটস আর গ্যারান্টেড বাই দ্য কনস্টিটিউশন, বোঝা গেল? আর্টিকেল 14 এ আমরা দেখতে পেলাম দুটো কম্পোনেন্ট। কি কম্পোনেন্ট দেখতে পেলাম? একটা দেখতে পেলাম ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সকলে সমান, কোনো জাতি, ধর্ম, বর্ণ, জেন্ডার, সামাজিক পরিস্থিতি কিচ্ছু বিচার করা হবে না, আইনের চোখে প্রত্যেকে সমান সুযোগ পাবে। আরেকটা হলো ইকুয়াল প্রোটেকশন অফ ল, যে ইকুয়াল প্রোটেকশন অফ ল এর ক্ষেত্রে বিচার করা হবে সেম লেভেল প্লেইং ফিল্ড করা হচ্ছে কিনা, অর্থাৎ যে পরিস্থিতিতে ঘটনাটা ঘটেছে সেই দুটো পরিস্থিতি এক কিনা বিচার করা হবে, বোঝা গেল? অর্থাৎ ইকুয়াল প্রোটেকশন অফ ল বলতে আমরা বুঝি যে ইকুয়াল অপরচুনিটিস টু অল দোজ হু আর ইন সিমিলার সার্কামস্ট্যান্সেস অর সিচুয়েশন, বোঝা গেল? একই পরিস্থিতিতে দুজন ব্যক্তিকে সমানভাবে বিচার করা হবে। এই হলো আজকের ক্লাস। তোমরা নেক্সট ক্লাসগুলো নেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটিকে শেয়ার করো, কারণ আমার সিঙ্গেল পয়েন্ট এজেন্ডাগুলো তোমাদের সামনের বছর WBCS অফিসার হিসেবে দেখা, ফিউচার ব্যুরোক্র্যাট হিসেবে দেখা। তো সেক্ষেত্রে যদি ভালো লাগে লাইক করো, নাহলে ভিডিওটিকে শেয়ার করো। আজকের ক্লাস এই পর্যন্তই। টেক কেয়ার, গড ব্লেস ইউ মাই অল বিলভ স্টুডেন্ট অ্যান্ড ফিউচার অফিসার্স। থ্যাংক ইউ।